জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ভারত চীন সম্পর্কে আবারও ফাটল। এবারে জানিয়ে দিব বিএনপির দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে জানালো নজরুল। আরও থাকছে বাউলদের উপর হামলা নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকের। এবারে থাকছে সম্পদের প্রতি শেখ হাসিনার এত লোভ বিস্মিত বিচারক। সব শেষে জানিয়ে দিব হাসিনার আরেক লকারে খালি পাটের ব্যাগ স্বর্ণালঙ্কারের সব তার একান্নয় জানালো দুদক। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিককে চীনের সাংহাই বিমানবন্দরে আটক ও হয়রানির অভিযোগ ঘিরে আবার উত্তেজনা তৈরি হয়েছে ভারত চীন সম্পর্কে। চীন বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বত বা জাংনান বলে নিজেদের ভূখণ্ড দাবি করে, আর ভারত বলে এটি তাদেরই অবিচ্ছেদ্য অঙ্গ। দীর্ঘদিনের এই বিরোধের মধ্যেও সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক কিছুটা স্থিতিশীল ছিল, কিন্তু নতুন এই ঘটনাটি আবার আলোচনায় এনেছে পুরনো দ্বন্দ্ব। আল জাজিরার বরাতে জানা যায় অরুণাচল প্রদেশের বাসিন্দা প্রেমা ওয়াংজম থংডক যুক্তরাজ্য থেকে জাপানে যাওয়ার পথে সাংহাই পুডং বিমানবন্দরে ট্রানজিটে ছিলেন। সেখানে তার পাসপোর্টের জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ লেখা থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ নাকি তাকে 18 ঘন্টা আটকে রাখে এবং হয়রানি করে। তিনি বলেন, ইমিগ্রেশন প্রেরণের পর এক কর্মকর্তা তাকে আলাদা করে নিয়ে জানান অরুণাচল প্রদেশ নাকি চীনের অংশ, তাই তার ভারতীয় পাসপোর্ট অবৈধ। পাল্টা যুক্তিতে থংডক বলেন অরুণাচল ভারতেরই অংশ। ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তাকে চীনা ইস্টার্ন এয়ারলাইন্সের নতুন টিকিট কিনতে চাপ দেওয়া হয়েছিল, নইলে পাসপোর্ট ফেরত না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়। এতে তার আর্থিক ক্ষতি হয়। পরে যুক্তরাজ্যে থাকা এক বন্ধুর চেষ্টা ও সাংহাইয়ে ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি সেদিন রাতেই শহর ছাড়তে সক্ষম হন। একমাত্র বিএনপিরই দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে জানালো নজরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি একমাত্র দল যার বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। সেই সামর্থ্য ও অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব। জনগণের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে যে ভুল করছে তা সংশোধন করে আমরা জনগণের কল্যাণে কাজ করব। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, একটি দেশের সবচেয়ে এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশেই নেই। আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান তাদের সক্ষমতা ও অভিজ্ঞতা এগুলো অবশ্যই বিবেচনার বিষয়। তিনি বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের শহীদদের তালিকায় বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংখ্যা বেশি। আন্দোলনে কারা বেশি অংশগ্রহণ করেছে সে অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না, কিন্তু আমাদের কিছু সংগঠন কিছু লোকের কথায় মনে হয় তারাই সব করেছে, কথার ভেতরে মনে হয় তারাই সব করছে আর কি। ভাই, ভেতরে ভেতরে করেছেন, কিন্তু বাইরে আসার সাহস পাননি কেন? বাউলদের উপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকের। বাউলদের উপর হামলার ঘটনা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলছেন, তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ধর্মান্ধতা বলা সংঘাত উস্কে দেওয়ার শামিল। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক একথা বলেন। গতকাল বুধবার ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে বাউলদের উপর হামলায় 2 জন আহত হন। এই ঘটনার পর ঠাকুরগাঁয়ে অবস্থানরত মির্জা ফখরুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এটা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ বলে মন্তব্য করেন। এ বিবৃতিতে মামুনুল হক বলেন, বাউল আবুল সরকারের প্রকাশ্য আল্লাহদ্রোহী, অবমাননাকর ও ঈমান বিধ্বংসী বক্তব্য দেশ জুড়ে গভীর ক্ষোভ সৃষ্টি করছে। এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে তার গ্রেপ্তার আইনের শাসন রক্ষারই স্বস্তিদায়ক পদক্ষেপ। দুঃখজনকভাবে আবুল সরকারের সমর্থকেরা মানিকগঞ্জ সহ বিভিন্ন স্থানে উস্কানিমূলক আচরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে। সম্পদের প্রতি শেখ হাসিনার এত লোভ বিস্মিত বিচারক। শেখ হাসিনা একজন পলিটিক্যাল লিডার, 4 বারের প্রধানমন্ত্রী। তার কেন এত টাকা লাগবে, এত সম্পদ লাগবে? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট দুর্নীতির
3 মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে এ কথা বলেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। বিস্মিত হয়ে তিনি এও বলেন, তার সম্পদের প্রতি এত লোভ। রায়ে তিনি মামলাতে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে 7 বছর করে মোট 21 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আরেক মামলায় 5 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি শেখ হাসিনাকে 1 লাখ টাকা করে 3 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে 6 মাস করে 18 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং পুতুল ও জয়কে দণ্ডের পাশাপাশি 1 লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গ্রেপ্তার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য খুরশিদ আলমকে এদিন সকাল 9:30টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। রায় ঘোষণার আগে 10:55 দিকে এজলাসে তোলা হয়। 11:23 বিচারক এজলাসে ওঠেন। প্রথমে শেখ হাসিনা সহ 12 জনের মামলার রায় পড়া শুরু হয়। পর্যবেক্ষণে বিচারক আব্দুল্লাহ মামুন বলেন, গত বছরের 5 সেপ্টেম্বর একটি গণমাধ্যম সংবাদ প্রচারিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজসে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নিয়েছেন। হাসিনার আরেক লকারে খালি পাটের ব্যাগ, স্বর্ণালংকারের সব তার একার নয়, জানালো দুদক। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের 2 লকারে পাওয়া স্বর্ণালংকারগুলোর কিছু তার ব্যক্তিগত, কিছু মেয়র এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা এই 2 লকার খুলে 831.57 ভরি স্বর্ণালংকার পাওয়ার পরদিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য দিয়ে সাংবাদিকদেরকে বলেন, প্রতিটি অলংকারের আলাদা মার্কিং আছে। অগ্রণী ব্যাংকের 2টি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকারও খোলা হয়। সংশ্লিষ্টদের উপস্থিতিতে খোলা এ লকারে শুধু একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া গেছে বলে জানান দুদকের এ কর্মকর্তা। দুদকের অনুসন্ধান দল এগুলো পৃথকভাবে যাচাই করবে তুলে ধরে তিনি বলেন, আদালতে উপস্থাপনের জন্য লকার 3টি খোলার পর পাওয়া সব মালামালের ইনভেন্টরি প্রস্তুতি করে সংশ্লিষ্ট ব্যাংক শাখার ব্যবস্থাপকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ বিবরণী পুনর্যাচাইয়ের অংশ হিসেবে দুদক এ অনুসন্ধান চালাচ্ছে বলে তুলে ধরেন দুদক মহাপরিচালক। মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিলের প্রিন্সিপাল শাখায় সংরক্ষিত শেখ হাসিনার 2টি লকার থেকে 832 ভরির স্বর্ণালংকার জব্দ করা হয়। আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেট জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের উপস্থিতিতে দুদক এসব স্বর্ণালংকার জব্দ করে।